আজ আপনাদেরকে শোনাবো একটি পরিশ্রমী ও সংগ্রামী মেয়ের গল্প। রূপপুর গ্রামে ভোর মানেই এক অন্যরকম সৌন্দর্য। পূর্ব আকাশে লাল সূর্যের আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু সকালের আলোয় ছোট্ট মুক্তার মতো ঝিলমিল করছে। বাতাসে কাঁচা ঘাসের গন্ধ, দূরে নদীর কলকল শব্দ, সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। গল্পটি সম্পূর্ণ শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কবিতা তখন 12 বছরের মেয়ে, পাতলা গড়ন, লম্বা কালো চুল, আর চোখে সবসময় এক ধরনের কৌতূহল, যেন পৃথিবীর প্রতিটা জিনিস আবিষ্কার করার জন্য জন্মেছে। তার বাবা রফিকুল ইসলাম গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, নীতিবান মানুষ, পড়াশোনার প্রতি প্রবল অনুরাগী। মা রাশিদা বেগম গৃহিণী, সংসার সামলাতে অভ্যস্ত, কিন্তু চেহারায় সবসময় একটা চাপা ক্লান্তি লেগে থাকে। ভোরবেলায় কবিতা খালি পায়ে উঠোনে হাঁটে। মাটির ঠান্ডা ছোঁয়া পছন্দ করে ও। তখনও মায়ের ডাক শোনা যায়নি। আকাশে পাখিদের সারি উঠছে, গ্রামের রাস্তা এখনো ফাঁকা। হঠাৎ মা রান্নাঘর থেকে ডাক দিলেন, কবিতা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা কর, স্কুলে দেরি হবে। মা গরম রুটি, ভাজা ডাল আর গুড় দিয়ে নাস্তা সাজালেন। মা, আজ নদীর পাড়ে যেতে পারি তো? দুপুরে গিয়ে কর, সকালে রোদ উঠলেই পড়ার টেবিলে বসবি। স্কুলের পথ ধরে হাঁটতে হাঁটতে কবিতা বন্ধু মিতা আর সাজেদার সাথে গল্প করে। রাস্তার দুপাশে ধানের ক্ষেত, সবুজে ভরা। মাঝে মাঝে গরুর গাড়ি আসে, চালকরা হাত তুলে অভিবাদন জানায়। স্কুলে পৌঁছে কবিতা হাসি মুখে বই খোলে, কিন্তু চোখে মুখে যেন আলাদা উজ্জ্বলতা থাকে যখন রচনা লেখার সময় আসে। সে লিখতে ভালোবাসে, বিশেষ করে প্রকৃতি আর মানুষের গল্প। কিন্তু সেই সুখী দিনের ভাঁজে অচিরেই ঢুকে পড়ল দুশ্চিন্তার কালো রেখা। একদিন বিকেলে স্কুল থেকে ফিরে কবিতা দেখল বাবা খাটের এক কোণে বসে হাঁপাচ্ছেন, আর মা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। মা, কি হয়েছে? বাবাকে বিরক্ত করিস না, তার শরীর ভালো নেই। পরদিন ডাক্তার এসে বললেন, বাবার ফুসফুসে গুরুতর সমস্যা হয়েছে, দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে, যা একজন সাধারণ শিক্ষকের পক্ষে সামলানো কঠিন। মায়ের চোখে আতঙ্ক, বাবার মুখে নীরবতা। কবিতা প্রথমবার বুঝল সুখ নামের জিনিসটা কত ভঙ্গুর। বাবার চিকিৎসা খরচের বোঝা দিন দিন বেড়ে যাচ্ছিল। গবাদি পশু বিক্রি, ধান চাল বন্ধক, সব করেও পর্যাপ্ত টাকা জোগাড় হচ্ছিল না। তখন আত্মীয় সলিম কাকা এসে একদিন বললেন, দেখেন আপা, আমার পরিচিত শহরে এক ছেলের পরিবার আছে। ছেলেটা দোকানে চাকরি করে, বেশ ভালো মানুষ। যদি কবিতার বিয়ে ওখানে দেন, তাহলে তারা যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা দেবে। এতে ভাইয়ের চিকিৎসা আর মেয়ের ভবিষ্যৎ দুটোই সুরক্ষিত হবে। মা মুখ নামিয়ে চুপ করে রইলেন। রাতের খাবারের সময় বাবার সাথে চোখাচোখি হতেই মা নীরবে মাথা নাড়লেন, যেন নীরব এক সম্মতি। কবিতা সেই রাতেই রান্নাঘরের কোণে গিয়ে মায়ের হাত ধরে কেঁদে বলল, মা, আমি পড়তে চাই, আমি এখনো ছোট। মা চোখ ফিরিয়ে নরম গলায় বললেন, তোর বাবার জীবন বাঁচাতে হলে এই বিয়েটা করতেই হবে। বিয়ের দিন লাল শাড়িতে সাজানো কবিতা আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবি দেখে মনে হলো এ যেন অন্য কেউ, যার মুখে লাজের চেয়ে ভয়ের ছাপ বেশি। গ্রামের মেয়েরা হাসি ঠাট্টা করছিল, কিন্তু কবিতার ঠোঁটে কোনো হাসি ছিল না। কেবল মনে হচ্ছিল আজ তার জীবন থেকে কোনো এক দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। শহরে এসে কবিতা প্রথম বুঝল বিয়ে মানেই রঙিন জীবন নয়, বরং অচেনা এক বন্দিত্ব। নতুন বাড়ি, অপরিচিত মানুষ, আর শফিক নামের এক স্বামী, বয়সে অন্তত দ্বিগুণ, গায়ে শক্তি,
কিন্তু মেজাজে প্রচণ্ড রাগ। প্রথম কয়েকদিন শফিক কিছুটা ভদ্র ছিল, কিন্তু এক সপ্তাহ না যেতে রাতের খাবারের টেবিলে সে হঠাৎ চিৎকার করে উঠল, তুই সারাদিন কি করিস? আমার জন্য কিছু করিস না, শুধু খেয়ে বসে থাকিস। কবিতার ভয়ে কেঁপে উঠল। শ্বশুর শাশুড়ি পাশের ঘরে বসে কিছুই বললেন না। শাশুড়ি পরদিন সকালে গালে কটাক্ষের হাসি নিয়ে বললেন, এমন অলস মেয়ে আমি জীবনে দেখিনি। কবিতা চুপ করে থাকলো। নতুন জায়গায় কারো সাথে ঝগড়া করার সাহস তার ছিল না। তবে রাতে জানালার ফাঁক দিয়ে শহরের আলো দেখে মনে পড়ল, গ্রামের আকাশ কত শান্ত ছিল, কত কাছের ছিল তার স্বপ্নগুলো। এখানে এই ইট পাথরের ভেতর সেই স্বপ্নগুলো যেন একে একে নিভে যাচ্ছে। শহরের প্রথম সকাল কবিতার কাছে যেন অচেনা এক দুনিয়া। গ্রামের ভোরের পাখির ডাকের বদলে শোনা যায় রিকশার ঘণ্টা, বাসের হর্ন আর মানুষের চেঁচামেচি। জানালা দিয়ে তাকিয়ে সে দেখল গলির ভেতর সারি সারি টিনের ঘর, ছাদের উপর শুকোতে দেয়া কাপড়, আর ধুলো মাখা বাতাসে ভাসছে লাল নীল প্লাস্টিকের টুকরো। শফিকের বাড়ি ছিল ভাড়া করা, মাত্র এক কামরায় 4 জনের সংসার। পাশের ঘরে শ্বশুর শাশুড়ি থাকতো, মাঝে একটি পাতলা টিনের পার্টিশন। রান্নাঘর ছিল বারান্দার কোণে, যা সবাই মিলে ব্যবহার করত। প্রথম দিন শাশুড়ি রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে বললেন, শহরের রান্না গ্রামের মতো নয়। গ্যাসের চুলা ঠিক মতো শিখে নে, নইলে হাত পুড়িয়ে ফেলবি। কবিতা চুপচাপ মাথা নাড়ল। তবে শহরের ভিড় আর শব্দে তার মাথা ঘুরে যেত। প্রতিদিন ভোরে উঠেই বাসন মাজা, রান্না, কাপড় ধোয়া, তারপর শাশুড়ির নির্দেশ শোনা। শফিক সন্ধ্যায় দোকান থেকে ফিরত, কিন্তু কখনো হাসি মুখে নয়। অনেক সময় মদের গন্ধে ভরা শরীরে এসে বলতো, তুই কি সারাদিন কিছু করিস না? এই ঘরটা এত অগোছালো কেন? কবিতা চুপ করে থাকত। সে জানতো মুখ খোলা মানে অকারণে ঝগড়া আর মারধর। রাতে জানালার পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকাতো, কিন্তু এখানে তারা দেখা যায় না। আকাশ ধোয়া আর আলোয় ঢাকা। তখন মনে পড়ত সেই গ্রামের সেই তারা ভরা রাতগুলো, আর মনটা ভরে যেত নিঃশব্দ কান্নায়। শহরে আসার 1 বছর পর হঠাৎ খবর এলো, শফিকের চাকরি চলে গেছে। এক বিকেলে সে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে বলল, এবার তুই সংসার চালাবি। তার কণ্ঠে রাগ, চোখে অপমানের দৃষ্টি। কবিতা ভয় ভয় বলল, আমি কি করে? শফিক টেবিলে হাত আঁচড়ে বলল, তুই সেলাই কর, কিছু কর, আমার হাতে টাকা নেই। পরদিন শাশুড়ি বাজার থেকে কিছু কাপড় বললেন, এসব সেলাই কর, আমি চেনা জানা লোকদের কাছে দিয়ে দেব। কবিতা ভোর থেকে রাত পর্যন্ত সেলাই মেশিনে বসে কাজ করত। হাত কেটে যেত, চোখ ব্যথা করত, তবুও থামতো না। কিন্তু এত পরিশ্রম করেও শান্তি ছিল না। শফিক এক রাতে রাগে গালাগালি করে বলল, তুই কিছুই না কবিতা, তুই শুধু বোঝা। সেই কথাগুলো যেন বুকের ভেতর তীর হয়ে বিঁধল। সে শুয়ে শুয়ে ভাবল, একদিন প্রমাণ করবে সে কিছুই নয় না। সে তার নিজের মতো দাঁড়াবে, নিজের মতো বাঁচবে। একদিন বিকেলে সেলাইয়ের কাপড় নিতে এলো এক মহিলা, রুবিনা। বয়স 30-এর কোঠায়, পরনে সালোয়ার কামিজ, চেহারায় আত্মবিশ্বাসের ছাপ। রুবিনা কাপড় নিতে নিতে বলল, আপা, সেলাইটা বেশ ভালো হয়েছে, আপনি কি দোকানে কাজ করতে চান? কবিতা অবাক হয়ে তাকালো। দোকান? হ্যাঁ, আমার ছোট্ট বুটিক আছে, লোক দরকার। চাইলে মাসে বেতন দেব, আর নিজের কাজও শিখবেন। প্রথমে কবিতা দ্বিধায় পড়ল, শফিক মানবে তো? কিন্তু রাতে শফিককে বলতেই সে তিরস্কার করে বলল, তুই বাইরে গেলে লোকে কি বলবে? ঘরে বসে যা খুশি কর।
কবিতা সেদিন রাতে অনেক ভেবেছিল। শেষমেশ সে ঠিক করলো আর কারো ভয় পেয়ে নিজের জীবন থাবিয়ে রাখবে না। পরদিন সে রুবিনার দোকানে গেল আর প্রথমবারের মতো অনুভব করলো নিজের মতো কিছু করার স্বাদ কেমন। দোকানে কাজ শুরু করার পর কবিতার জীবন ধীরে ধীরে বদলাতে লাগলো। দিন শেষে হাতে কিছু টাকা থাকতো, যা তার নিজের উপার্জন। টাকাগুলো গুনতে গুনতে সে হাসতো। হয়তো অনেক দিন পর সত্যিকারের হাসি ফিরেছিল তার মুখে। সে এখন অনেক সুখী এবং তার স্বপ্ন আস্তে আস্তে বাড়তে শুরু করলো। আরো অন্যরকম কিছু করার চিন্তা ভাবনা ভালো লাগতে লাগলো তার প্রতিষ্ঠানের। রুবিনার দোকানে কাজ শুরু করার পর কবিতা নতুন এক জগৎ দেখতে পেল। দোকানে রঙিন কাপড়, ডিজাইনের স্যাম্পল, গ্রাহকদের হাসি, এগুলো তার মনকে ধীরে ধীরে উজ্জ্বল করছিল। কিন্তু বাইরে থেকে দেখলে যত সুন্দর, ভেতরে ততই কষ্টকর। কঠোর পরিশ্রমের পর সফলতা সামনের দিকে এগিয়ে আসলো। সে এভাবেই তার জীবনের কষ্টের কাজগুলো সহজ করতে শুরু করলো আর কঠিন সময় পার করে সামনের দিকে এগোতে থাকলো। কঠোর পরিশ্রম শুধু কঠোর নয়, তা বর্ণনা করে বোঝানো যায় না। যারা কঠোর পরিশ্রম করে তারাই জানে। প্রতিদিন সকাল 8টায় দোকানে আসা, রাত 9টা পর্যন্ত কাজ, তারপর বাসায় ফিরে রান্না, কাপড় ধোয়া, বাসন মাজা। শফিক কখনো খুশি হতো না, বরং আরো বিরক্ত হতো। সকল সময় তাকে বাধা দিত, ব্যবসা না করতে দেওয়ার চেষ্টা করত। তার দোকানের অবস্থা বুঝতে চাইতো না। এইসব মিলিয়েই বলতো, তুই দোকানে গিয়ে লোকজনের সাথে হাসাহাসি করিস, আমার মান সম্মান শেষ করছিস। কবিতা শুনতো কিন্তু চুপ থাকতো। সে জানতো নিজের পায়ে দাঁড়াতে হলে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। শুধু তাই নয়, তাকে আরো পরিশ্রমী হতে হবে। দোকানে ঠিকভাবে হিসেবগুলো সমান করে বুঝে শুনে রাখতে হবে। দোকানের বেতনের টাকা থেকে একটু একটু করে সে সঞ্চয় করত। পুরনো একটা খাতায় নোট লিখে রাখত, আমার স্বপ্ন শিরোনামে। এক রাতে শফিক মাতাল হয়ে বাসায় ফিরল। গালাগালি, ভাঙচুর, তারপর তার দিকে ধাক্কা মারল। কবিতা ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে গেল। তখন সে 6 মাসের অন্তঃসত্ত্বা। পরের দিন হাসপাতালের সাদা বিছানায় শুয়ে ডাক্তার যখন বলল, আপনার সন্তান আর নেই, তখন তার মনে হলো পুরো পৃথিবী থেমে গেছে। তার মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়েছে। শূন্য চোখে ছাদে তাকিয়ে সে ভাবল, এই শহর, এই সংসার, এই মানুষগুলো কিছুই তার নয়। মায়ের কাছে ফিরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু সে জানতো সেখানে গিয়েও লোকে বলবে স্বামী ছেড়ে এসেছে। সমাজের সেই কথা শুনতে সে রাজি নয়। সন্তান হারানোর পর কবিতা আরো শক্ত হলো, কিন্তু মানুষ তাকে ছেড়ে কথা বলল না। পাশের বাড়ির এক মহিলা বলল, স্বামী বউয়ের মধ্যে যা হয় সেটা বাইরে বলা ভালো নয়। অন্যজন ফিসফিস করে বলল, দোকানে গিয়ে কার সাথে কি করে কে জানে। প্রথমে এসব শুনে তার মন ভেঙে যেত, কিন্তু ধীরে ধীরে সে বুঝল সমাজের চোখে দাগ মুছে ফেলার চেয়ে নিজের ভেতরের শক্তি গড়ে তোলা বেশি জরুরি। রুবিনা তখন তার সবচেয়ে বড় সহায়। সে বলল, কবিতা, মানুষ যা বলবে বলুক, তুই থামবি না। একদিন তোর দোকান হবে, তুই নিজের মালিক হবি। সেই কথা কবিতার মনে আগুন জ্বালিয়ে দিল। সে আরো কঠিন পরিশ্রম শুরু করলো। সেলাই, ডিজাইন, গ্রাহকদের সাথে আচরণ, সবকিছুতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলো। তিলে তিলে নিজেকে স্বপ্নের জগতে নেওয়ার চেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশেষে প্রায় 3 বছর পর কবিতা ছোট্ট একটা দোকান ভাড়া নিল। নাম দিল কবিতার স্বপ্ন। দোকানটা বড় ছিল না, কিন্তু এটা ছিল তার নিজের অনেক কঠোর পরিশ্রমের ফল। প্রথম দিনের বিক্রির পর দোকানের শাটার নামিয়ে এসে চুপচাপ দাঁড়িয়ে রইল আর ভাবতে লাগলো, কতটা পরিশ্রমের পরে আজ এই দিনটি আমার জীবনে এলো। চোখে জল, কিন্তু ঠোঁটে হাসি। শফিক তখনও মাঝে মাঝে খোঁজ নিত, কিন্তু কবিতা তার জীবনের দরজা বন্ধ করে দিয়েছিল।
সে চাইতো না কখনো সে আবার ওই অতীতের কষ্টে ভরা জীবনের সম্মুখীন হোক। সে জানতো নিজের তৈরি পৃথিবী তার আসল ঠিকানা। তাকে এভাবেই কষ্ট করে যেতে হবে যতদিন সফলতা তার কাছে ফিরে না আসে। এক শীতের সকালে দোকানে কাজ করতে করতে হঠাৎ বুকে চাপ অনুভব করলো। রুবিনা ছুটে এলো, দেখলো কবিতা মেঝেতে লুটিয়ে পড়েছে। তারপর তাকে হাসপাতালে নিতে যাচ্ছিল, কিন্তু ভাগ্য তাহার সহায় হলো না। হাসপাতালে পৌঁছানোর আগেই কবিতা চলে গেল নিঃশব্দে। তার শেষ চিঠিতে লেখা ছিল, আমি হেরেছি, আবার জিতেছি। হেরেছি ভালোবাসায়, জিতেছি নিজের চোখে তাকানোর সাহসে। দোকানের সাইনবোর্ড আজও ঝুলে আছে, কবিতার স্বপ্ন। মানুষ দোকান দেখে না, দেখে এক নারীর লড়াইয়ের গল্প, যে সব হারিয়েও নিজের মতো বেঁচে ছিল শেষ পর্যন্ত। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। গল্প পরিবেশন করছেন লাভ ক্যালেন্ডার KX5। এতক্ষণ আমাদের গল্পের সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।